Purulia, a land of crimson earth, has been an easel of beautiful art form for more than 200 years. A folk dance of Bangla, an ancient tradition, Chhau. A dance of mask and costume based on martial art imitates movements of animals, birds, and other things of nature. A folk theatre plays mainly Hindu mythology. Baligara, a rural part of Purulia, where son of every mother is a worshipper of Chhau. But today, we will be witness of another aspect of Chhau, a hitless story on struggle and achievement of an ambassador of this sinking art, Dhunda Mahato. সাত আট বছর তখন থেকে আমি এই ছৌটাকে ভালোবাসতি। তখন আমি যদি স্কুলে যেতি তাও পালাইম পুনয় আসে নিয়ে আর ঘরের মধ্যে ছৌ নাচ শিখতি, গাছতলে শিখতি। তারপরে আমার বাবা যখন দেখলেন যে ছেলেটার এইটার প্রতি খুব মনোযোগ আছে, তখন আমার বাবা ওই আরসা থানার বড়াম গ্রামের মাহিন্দি দম কালিন্দি বলা যায় যাকে, উনাকে এনে আমার বাড়িতে 6 বছর রেখে দিলেন। উনি আমার এত পরিশ্রম করেছিলেন আমার প্রতি যে আমার পায়ে ধরে ধরে শিখাইছিলেন। তারপরে আমাকে এমন করেছিলেন যে ওই একটা গোহাল ঘর ছিল আমাদের,
ওইখানে আমি স্কুলে এসে আমাকে শেখাতেন, তারপরে আমাকে ফট করে ভোগ লাগতো তখন এতটুকু যায় মার খাতি, তারপরে আরও ফিরে যায় নাচতি, তারপরে আরও ভোগ লাগতো তখন আরও এক চাটু যায় খাতি। এইভাবে আমি ওনার কাছে শিখেছিলাম এবং আমার বাবা খুবই আগ্রহ ছিল এই নাচটার প্রতি। উনি মনে মনে করেছিলেন আমি নিজের ছেলেটাকে একটু বড় করব বলে মনে হয়। এইভাবে আমার প্রতি অসংখ্য খরচ করেছিলেন নাচটার প্রতি। আমার বাবা পেলারাম মাহাতো আমাকে আদর করে ধুমা নাম দিয়েছিলেন এবং ওই নামে আমি এখন পরিচিত। At childhood, he liked to perform the character of Ganesha, but gradually he changes to Kirat. Kirat, a disguised figure of Lord Shiva, tried to test the power of Arjuna. In that prolonged fight, Lord Shiva was defeated by Arjun. Then he conferred blissful blessings to Arjun with Pashupal, a heavenly weapon. আমার স্ত্রী শ্রী রোহিণী মাহাতো উনিও আমাকে এই ছৌ নাচকে খুব ভালোবাসতেন এবং আমাকে ঘরের কোনো কাজকর্ম করতে দেন নাই। আর আমার মা সুসারি মাহাতো উনিও আমার বাবাকে উৎসাহ দিতেন এই ছৌ নাচ করার জন্য। এই 50 বছর পর্যন্ত আমি একইভাবে ছৌ নাচ করে আসছি। আপনার স্বামী নাচ দেখেছ, খুব পরিশ্রমের কাজ, ঘরের যা পাঠ করি আর আমি কার কাকে বলি না, নিজে যতটা পারি নিজেটা করি। শ্বশুরের কাজ নাচটা আগেকে শ্বশুরকেই ছিল, শ্বশুরকেই খুব পরিশ্রম করতো। শ্বশুরের সেইটা স্বামীও নাচটা আজকে পরিশ্রম করে, খুব পরিশ্রম। Rohini Devi, a lady behind the stage. Her devotion made the sacrifice and involvement of Dhunda Mahato fruitful. Just keeping the promise of father-in-law to help Dhunda to reach the apex. ওনার নাচের ছন্দ মানে নিজের কৃত করা এবং যেভাবে উনি ছন্দ দিয়ে নাচতেন এবং যাতে ওনার গৌরব হয়েছে সেইভাবে লাস্ট স্টেজে যে নাচতেন সেই নাচের গৌরব সেই ছন্দটা অন্য কোনো অবস্থাতে করতে পারতেন না।
সোনাঝুরি যখন উনি নাচতে যান তখন ওনার বাবা বাঁচি ছিলেন। সেই বাবাই যে প্রসেশনে গিয়েছিলেন সোনাঝুরি, সেই প্রসেশনে প্রথম যে একটি নাগড়া করেছিলেন এবং আমাদের গ্রামের যে মদন ভিড়ি বা ওই সিঙ্গা যুদ্ধের সময় হয়, সেই সিঙ্গা নিয়ে এত টহবরে সোনাঝুরি প্রথম গেছিলেন। তখন ধনঞ্জয়ের বয়স প্রায় 16 থেকে 17 বছর বয়সে উনি আসরে প্রবেশ করেছিলেন। ওই রকম মানে আন্দোলন করে কোনো ওস্তাদ যায় নাই সোনাঝুরিতে। এই ধনঞ্জয় মাহাতো, যাকে আপনারা বলেন ধুঁদা মাহাতো, এই ধনঞ্জয় আর আমরা বাল্য, আমরা একই সঙ্গে বড় হয়েছি, এমনকি একই সঙ্গে পড়াশোনাও করেছি। যদিও ধনঞ্জয় মাহাতো পড়তো স্থানীয় লাগদা হাই স্কুলে আর আমি পড়তাম পুরুলিয়াতে, তবুও আমাদের একসঙ্গে জীবন কেটেছে। সেই সঙ্গে আমার আরেক বন্ধু ছিলেন আমাদের, এই যে কেশব রাজওয়ার, ইনিও। আমরা একসঙ্গে ফুটবল খেলেছি। কিন্তু যেটা সবথেকে বেশি আমাদের কাছে গৌরবের জিনিস সেটা হলো যে পড়াশোনা, ফুটবল খেলা এগুলো বাদ দিয়েও ধনঞ্জয় কিন্তু সেই সময়েই ছৌ নাচকে ধরে ফেলেছিল ভয়ানকভাবে। যে ছৌ নাচ বলতে হয় যে ধরিয়েছিলেন ওর বাবা বেলারাম মাহাতো। তিনি ছৌ নাচ পাগল মানুষ। সন্তানকে ছৌ নাচ শেখানোর জন্য অত মানে নিবেদিত প্রাণ কোনো মানুষকে আমরা সেই সময় দেখিনি, নাকি? বেলারাম মাহাতোর তত্ত্বাবধানে গ্রামের গুণীজনদের পরামর্শে নিরলস সাধনা চালিয়ে গেছিল আমার এই বন্ধুটি ধনঞ্জয় মাহাতো। অবশ্যই ক্ষেত্রে একটা কথা বলতেই হবে যে সেই নিরলস সাধনা সঙ্গে যুক্ত হয়েছিল ওর নিজস্ব প্রতিভা এবং অঙ্গসৌষ্ঠব, যেটা পরবর্তী কিছুদিনের মধ্যেই তাকে আমাদের মানভূমের ছৌ নাচের জগতে একেবারে মধ্যমণি করে। আজও মানভূমের এই অজস্র গ্রামে অজস্র নাচিয়ের মধ্যে ধুঁদা মাহাতো এখনো এক কথায় সর্বশ্রেষ্ঠ বলা যায় বই। এই অঙ্গসৌষ্ঠবের অধিকারী এবং এই প্রতিভার অধিকারী সবাই হয়। অনুশীলন সবাই করে, কম বেশি হয় তার মান, কিন্তু কিছু কিছু জিনিস এই ধুঁধার মধ্যে এমনভাবে এসে গিয়েছিল যেগুলো ছৌ নাচের আসরে আনপ্যারালাল করে তুলেছিল, এখনো স্টিল না। 16-17 বছর বয়সে একটা চান্স পেলাম আমি সোনাঝুরিতে। তখন ওইখানে যাই একটা বড় মেলায় আমার খুব একটা নাম হলো। তাতে যখন আমি একটা নাচ ভালো করে নাচলাম তখন খুব পরিশ্রম করলাম। তখন আমার পেটের বেদনা উঠল। তখন বেদনাতে আমি শুয়ে পড়ে দিলি। তারপর লোকে আমাকে 4 ধাক ঘিরে রেখেছিল। তখন আমি কাঁদছি ভিতরে ভিতরে। তারপরে আমার বাবা বললেন, রে আজ মরে যাবি তো যাবি, কিন্তু আমি জানবো যে আমার একটা ছেলেই নাই। Origin of word chhau derived from Sanskrit word chhaya, shade. It is because the mask used by the dancers, but the technique of dance basically a martial dance. So, etymological root of chhau is chhauni, where the farikhanda and soldiers stayed. But according to Dhunda, chhau is synchronization of 6 body parts: head, chest, 2 arms and 2 legs. Is important to move in harmonized and in uniformed way. He says it is the only entertainment among the villagers. So, to spread smile and fun to these lonely villagers is my chhau. Chhau demands extreme work hard.
and fitness to the body. Restless endeavor is there. It is vigorous and acrobatic. Movements of dancers are very quick, strong and lively. The lower part of the body is most important for the imitation. The upper part does not move too much, and the head of dancer remains at a little slanting position. আমি ছোটবেলা থেকে বাবার নাচ দেখেছি। নাচ দেখে আমার সত্যি মুগ্ধ হয়ে গেছি যে নাচ দেখলে যেমন স্বপ্নের মতো দেখা পাচ্ছি। সব সময় যেমন যে নাচেই করছে বাবার এরকমভাবে মানে আমার চোখটা ভাসে ওঠে। তারপর যখন প্র্যাকটিস করে রাত্রিতে তখন আমরা লুকিয়ে লুকিয়ে দেখতাম। তো ছোটবেলায় তো খুব সুন্দর লাগতো দেখতে। তারপর বাবার ভল পাক ভাব দেখে আশ্চর্য লাগতো। ওর নাচ এমন নাচ যেমন মেঘে গর্জন গড় 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 শব্দ হয়ে যেমন যেমন বজ্র পড়ে গেল, এই ধরনের নাচ। বোঝা যায় না যে এই বয়সে এইভাবে নাচতে পারে। যারা প্রথম দেখছে তার আশ্চর্য ব্যাপার। এখনো পর্যন্ত আমাদের এত শিল্পী আছে, এখনো পর্যন্ত তার কিছু অংশ আমরা ধরতে পারছি না। Dhunda teaches that one beautiful mind and healthy body can only be able to bring perfection in dance. সে নাচতে নাচতে উন্মাদ হয়ে মানে খুব আনন্দভাবে নাচতেন। সে নাচের পরিপ্রেক্ষিতে বিরাট একটা হই হুল্লা হয়ে যেত নাচের মধ্যে। ঢোলে যেমনভাবে বাজত সেই তালে তালে তার পায়ের বলও এসে গেছে। তো এত উত্তেজনা এসে যেত নাচতে নাচতে, মানে ঘুঙুর ভাঙিয়ে গেলে আর মানে দাঁড়াচ্ছে না। ওই ঘুঙুরকে পা দিয়ে মানে ওই তালটি জোগায় নিত। A celestial devotion of Dhunda obtained appreciation and valuation from some institutes, and his obscure hard work received some government recognition also. Chhau is arranged at Chaitra Sankranti, middle of April. Sometimes the performances go on up to Jyeshtha, middle of July. Before each performance, dancers spend hours for applying body paint and dressing in elaborate costume. Then they put on mask of the character as the story demands. They believe Lord Ganesh brings good luck and wealth to their daily livings. So the opera opens with the dance of Ganesh, Ganesh Sthiti. The dancers tell stories from the Hindu mythology. Such dramas as the killing of Ravana, the abduction of Sita, Kirat, Parshuram, and the stories from Ramayana and Mahabharata. But these stories are of folk origin. The themes of dramas
also tackle social issue and topic from their own lives, but it has one focus: good triumphs over evil. The orchestra is called Shurdal. Some instruments are essential to play the Chhau music: Shinga, Shehnai, Dhamsha, Dhol alike. Due to popularity and public demand, New Flangers introduces modern musical instruments like synthesizer, keypad, maracas to Shurpati. But Dhunda says, these electronic and mechanical sounds breaks the smoothness of the traditional wave of music. The performer's face being expressionless, the dancer's body communicates the total emotional and psychological tensions of a character. His feet have a gesture, his toes are agile, functional, and expressive like those of animals. The dancer is mute due to mask. The musical instruments accompany the program. Some line of songs describe the theme of dance. Music is based on Hindustani rag. Dhunda cries. He says, it is unfortunate that film songs adulterate the spiritual excellency of Chhau. Maybe in the period of taking root of Hindu religion in Purulia, women's right in Chhau dance was subdued by some influential Hindu-minded feudal kings. Since then, men danced with women's mask on. Some believes that Chhau was related to dance of Lord Shiv, Tandav Nritya. So women artists were not subjected to perform. According to some more views, Chhau was a result of tremendous physical stress and exposure, and it performs Bir Rosh, expression of gallantry, so it never suited the woman artist. Every character in a Chhau drama has the characteristic mask of its own. It is believed that when Chhau dancers took stories from holy book like Quran, they might not have thought them fit enough to portray God's characters. This led them to use masks and prevented them from speaking dialogue, and thus might have reduced some theatrical quality of Chhau. ছৌ নাচ আমাদের মানভূমের গ্রামে গঞ্জের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং দীর্ঘদিন ধরে এই ছৌ নাচ আমাদেরকে মাতিয়ে রেখেছে। ছৌ নাচের উপস্থাপন যেটা, সেই উপস্থাপন, অনুশীলন ইত্যাদি দীর্ঘদিন ধরে যেমন করতে হয়, তেমনি বিশেষ বিশেষ ভঙ্গিমা বা যেটাকে আমরা বলছি নৃত্য শৈলী, সেটিকে ফুটিয়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। ছৌ নাচের অনেকগুলি নৃত্য ভঙ্গিমার সঙ্গে শাস্ত্রীয় নৃত্যের প্রচুর মিল আছে। শুধু ডেগ নয়, এই যে যেমন উড়ান, উড়া পাক, ঘুরন যেটাকে আমরা ঘূর্ণি বলি, বা ছৌ নাচের যেটা সবচাইতে বড় জিনিস, সমবেত ঐক্য সামলে অঙ্গ প্রতিস্থাপন, এইগুলো দিয়ে সহজেই প্রমাণ করা যায় যে ছৌ নাচ মূলত শাস্ত্রীয় নৃত্যের কোল থেকেই উঠে এসেছে। হতে পারে দীর্ঘদিন এই তথাকথিত প্ল্যাটফর্ম না পেয়ে
গ্রামের ভেতরে থেকে গিয়ে তার মধ্যে লৌকিকত্ব বেশি চলে এসছে, এটা হতে পারে। কিন্তু এর মানে যেটা মূল মানে ভিত্তি, সেটা কিন্তু আমার মনে হয় অতি অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে নিবদ্ধ, সেখানে পাওয়া যাবেই। As per Darwin, survival for the fittest, the show still existing from last 200 years with glorious history. So, how could be a conventional art coming from the core of past having no science or code? It must have some fundamental rules which classical dance follows. History says that Kathakali originate from the mingled culture of tribals, Dravids and Aryans. They also perform the martial dance based on the stories of mythology. But today, satisfactory outcome of Kathakali was an earnest endeavor of Sri Narayan, and it has got the status of Indian classical dance. So the history of origin of Chhau and Kathakali were similar. আমাদের এই যে ছৌ নাচটা, এটা এখন লোক সংস্কৃতির মাধ্যমে আছে, সেটা আমাদের ওই ক্লাসিক্যাল মাধ্যমে আনার চেষ্টা করেছিল। তার জন্য পুরুলিয়া জেলার যত শিল্পী বা ছৌ নৃত্য ওস্তাদ তাকে ডাকানো হয়েছিল। তো ওইখানে আমরা ওখানে উপস্থিত ছিলাম, বাবা ছিল এবং ওইখানে এসেছিল যেমন গোবিনন্দন কুট্টিজি, উনি এসেছিলেন এটা সিলেবাসের তৈরি করার জন্য। কিন্তু ওনারা হয়তো ঠিক বুঝতে পারে নাই বা আমরা ঠিক বুঝাতে পারি নাই, এই জন্য ওটা সিলেবাসটা ঠিকভাবে তৈরি করতে পারা যায়নি। যদি এটা ক্লাসিক্যাল হয় তাহলে আমরা খুব খুশি হব, কারণ রাজ্যের বিভিন্ন দেশের মাধ্যমে এটা ঠিকভাবে বুঝতে পারবে আমাদের রোলটা কী বা আমাদের নাচটা কী। Chhau performers are mainly from poor families. They are farmers and daily laborers. Most of them are illiterate, having no authentic training. Due to the lack of knowledge, they did not know that they were performing the classical art. So it is not possible for them to explain the Chhau on classical grammar like Tal, Chhanda and Shur. At a glance, it appears as folk dance as because it was preserved by rural performers. But its fundamental technique is still in the tight grip of ancient classical convention. And only one hard work and proper research can reveal the concealed history of classical origin of Chhau. এই যে আমরা এতদিন ধরে ছৌ নাচ করছি, তাতে সরকার আমাদের এই শিল্পীদের প্রতি কোনো নজর দেয় নাই। যেমন ধরুন এই পোশাক পরিচ্ছদ, এত দামের জিনিস, মুখোশ, তো এগুলার প্রতি আমরা কোনো সাহায্য পাই নাই কোনো শিল্পীতেই। তারপরে ধরুন আমাদের যে এই যে ঘর দুয়ার, আমরা সব তো এই যে জিনিসপত্র রাখবো সেটারও পর্যন্ত ঘর নাই, কোনো ক্লাব নাই, তাতে লাইট নাই, আমাদের এগুলো কিছুই পাই নাই। তো যাতে একটু সরকার থেকে আমরা কিছু সাহায্য পাই, এত বড় বড় নাচা আছে, সবাই যদি কিছু না কিছু পায় তাহলে আমরা এই জিনিসটা টিকায় রাখতে পারবো, নাহলে তো এই জিনিসটা আমাদের নষ্ট হয়ে চলছে। There were many pedantic artists, but lack of government care and recognition, they are sinking. They cannot afford such expensive mask and costume. Very hard living. But still they are trying utmost to make it live. This is painful struggle to make Chhau free from any adulteration. And they invites the global attention to their innocent dumb faces. The long tiresome strive, not asking for name, fame and food, but for perfect platform for recognized existence.